দক্ষিণ পন্থা উত্থানের চেষ্টা দেখছে বিএনপি। আওয়ামী লীগ জাতীয় পার্টির শূন্যতার সুযোগ পাচ্ছে জামায়াত। লাইমলাইটে এলেও ভোটে জেতার সম্ভাবনা দেখছেন না মির্জা ফখরুল। মব ভায়োলেন্স মোকাবেলায় সক্ষম হতে হবে ইসিকে। সুষ্ঠু ভোট সম্ভব না হলে থাকতে হবে পদত্যাগের সাহস। সংলাপে সুশীল সমাজ। বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি সিইসির। বিমান ভাড়া কমায় সাধারণ ক্যাটাগরিতে হজের খরচ কমল 11,000 টাকা, সুলভে 16,500। নিবন্ধন চলবে 12 অক্টোবর পর্যন্ত। এবার সুযোগ পাবেন 1,27,000 মুসল্লি। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি অর্জিতা শেসিন। বাংলাদেশে দক্ষিণপন্থী রাজনীতির উত্থানের চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও জাতীয় পার্টি নিষ্ক্রিয় থাকার সুবিধা পাচ্ছে জামায়াত। দলটি লাইমলাইটে এলেও ভোটে জেতার সম্ভাবনা নেই। নিউ ইয়র্কে সময় সংবাদকে দেয়া বিএনপি মহাসচিবের সাক্ষাৎকারের আরেকটি অংশ নিয়ে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। 5ই আগস্টের পর রাজনীতির মাঠে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী। রাজনীতিতে দীর্ঘদিনের সহযাত্রী দল দুটির মধ্যে সাম্প্রতিক সময়ে দূরত্ব বেড়েছে। সংস্কার, জুলাই সনদ সহ নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপি জামায়াতের বর্তমান অবস্থান এখন বিপরীতমুখী। বাংলাদেশের মানুষের মধ্যে এসব বিষয় নিয়ে নিউ ইয়র্ক সফররত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা হয় সময় সংবাদের। সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং জাতীয় পার্টিও রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় থাকায় সুবিধাজনক অবস্থানে আছে জামায়াত। বাংলাদেশে তো রাজনৈতিক দল বলতে যে কয়েকটা দল ছিল, আপনার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এই চারটেই তো মূল দল ছিল। সেক্ষেত্রে আওয়ামী লীগ নেই, আপনার জাতীয় পার্টির একই অবস্থা প্রায়। এখন বিএনপি আর জামাত আপনার অত্যন্ত যেভাবে হোক তারা লাইমলাইটে এসে গেছে এখন, এবং আপনার মিডিয়ার বদৌলতে এবং তাদের সাংগঠনিক কর্মকাণ্ডের বদৌলতে তারা একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে। এটা করবেই তারা, এটাই স্বাভাবিক, আপনার করাটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে জনগণের মধ্যে জামাতের যে খুব বেশি প্রভাব বেড়েছে, এটা আমার কাছে মনে হয় না। আমি নিজে মাঠের রাজনীতিবিদ, মাঠে যাতায়াত করি, তাতে বুঝতে পারি যে তার গিয়ে সেখানে খুব বেশি একটা নাই। বৈশ্বিক রাজনীতির গতিপ্রবাহ তুলে ধরে বাংলাদেশেও যে তা থেকে বিচ্ছিন্ন নয় তা স্পষ্ট করেন মির্জা ফখরুল। তবে সেই প্রচেষ্টা ভোটের মাঠে সফল হবে না বলে তার বিশ্বাস। সমস্যা হচ্ছে যে আপনার এখানে, আমি এর আগেও বলেছিলাম যে আপনার একটা সারা পৃথিবীতেই আপনার একটা দেখা যাচ্ছে যে দক্ষিণ পন্থা যারা নিয়ে যারা রাজনীতি করে তাদের একটা উত্থান হচ্ছে আর কি। সেক্ষেত্রে বাংলাদেশে এটা চেষ্টা করা হচ্ছে। আর জামাতের একটা অ্যাডভান্টেজ হচ্ছে, জামাত কিন্তু আপনার ইটস এ ভেরি অর্গানাইজড পলিটিক্যাল পার্টি, রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, এবং সেই সঙ্গে তাদের ফান্ড টান্ডও আছে যথেষ্ট। সুতরাং তারা কাজ ওইভাবে করছে। এটা তাদের জন্য কিছুটা প্লাস পয়েন্ট তো নিঃসন্দেহে। তবে জনগণের কাছে গিয়ে সিলেকশনে পুরোপুরি জিতে যাওয়া, এইরকম কোন অবস্থা আমার কাছে মনে হয় না। জাতিসংঘে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর নির্বাচন নিয়ে সংশয় কিছুটা হলেও কমেছে বলে মনে করেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল জানান, সারা দেশে বিএনপির সম্মেলন হচ্ছে, সাংগঠনিকভাবে দল গোছানো হচ্ছে। নির্বাচনের আগে সময় মতোই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান বিএনপি মহাসচিব। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অর্ধেক আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। দ্রুতই তালিকা প্রকাশ করে প্রচারণার মাঠে নামবে দলটি। যুগপৎ আন্দোলনে মিত্র দলগুলোকে আসন ছাড়তে প্রস্তুত অর্ধশত। বিএনপির ভোট পরিকল্পনার বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ জানান, জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই। বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। দেশে বইছে নির্বাচনী হাওয়া। প্রতিদ্বন্দ্বিতার জন্য নানা কৌশল ঠিক করতে ব্যস্ত দলগুলো। জোট বেঁধে শক্তি বাড়াতে প্রস্তুতির পাশাপাশি একক দল হিসেবেও পরীক্ষা দিতে চলেছেন কেউ কেউ।
নির্বাচনের জন্য ঘোষিত সময়ের কয়েক মাস আগে থেকেই প্রার্থী তালিকা নিয়ে মাঠে নেমেছে দলগুলো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৭০ আসনে একক প্রার্থী দিতে চায় তার দল। এরই মধ্যে অর্ধেক আসনে নির্ধারণ করা হয়েছে প্রার্থী। বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে ত্যাগ, অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও ক্লিন ইমেজ। দ্রুতই তালিকা প্রকাশ করে মাঠে নামবে বিএনপি। মোটামুটি ভাবে আমাদের নিজস্ব প্রার্থীদের তালিকা প্রস্তুত আছে, যারা এলাকায় জনপ্রিয়, সাধারণ মানুষের মনে তাদের সম্পর্কে ভালো ধারণা আছে। তো এই ধরনের সৎ, নিষ্ঠাবান, ত্যাগী নেতাদেরকে বিএনপি মনোনয়নের ক্ষেত্রে অগ্রাধিকার দেবে বলে আমরা ধারণা করছি। জনপ্রিয়তা বিবেচনায় যুগপৎ আন্দোলনে মিত্র দলগুলোর জন্য ৪০ থেকে ৫০টি আসন ছাড়তে প্রস্তুত বিএনপি। তবে ত্রয়োদশ নির্বাচনে জামাতের সঙ্গে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। ৪০ থেকে ৫০টি আসন বিএনপি অন্য দলের প্রার্থীদের জন্য ছেড়ে দেবে। এর মধ্যে কারা কারা এই ৪০ বা ৫০ জনের মধ্যে থাকবেন সেটা এখনো স্থির হয় নাই। এই ব্যাপারে আলাপ আলোচনা চলছে। এবার জামাত ইসলামী মনে করছে তারা ইতিহাসে সবচেয়ে কাছাকাছি পৌঁছে গেছে ক্ষমতায়। জামায়াতকে এখনো শত্রু না ভাবলেও দলটির কিছু নেতার বক্তব্য বিব্রতকর উল্লেখ করে হাফিজ উদ্দিন বলেন, পিআরের দাবি বিএনপিকে ঠেকানোর কৌশল। পিআরের মাধ্যমে নির্বাচিত হতে চাওয়া, তারপর তাদের দু একজন নেতার কথায় কিছুটা বিব্রত হয়েছি। তাদের এক নেতা বলেছে তারা সরকার গঠন করবে, বিএনপি বিরোধী দলে থাকবে। ভালো স্বপ্ন দেখা ভালো, বাট সবকিছুর একটা সীমা থাকা উচিত। এদিকে এনসিপি ও গণ অধিকার একীভূত হওয়ার আলোচনাকে শুভ কামনা জানিয়ে বিএনপি নেতা জানান, নির্বাচনের মাঠে তারা বিএনপির ভাবনায় নেই। কোনো প্রকারে সংসদে যদি প্রবেশাধিকার লাভ করা যায় তাহলে তো সোনায় সোহাগা। যাই হোক, সকলের জন্য আমাদের শুভকামনা রইল। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতি সমান তালে চালিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামী। জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে ভোট সহ ৫ দাবিতে আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে নির্বাচনী জোট গঠনের পরিকল্পনা করছে দলটি। পাশাপাশি ২৯৫টি আসনে প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করে ভোটের লড়াইয়ের প্রস্তুতিও চলছে জোরে সোরে। তবে সমঝোতা হলে মিত্রদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কার্পণ্য না করার কথা বলছে জামায়াত। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে রাজপথে সরব বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১৮ সেপ্টেম্বর আরও ৭টি দলের সঙ্গে ঐক্যবদ্ধ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে দলটি। এরপর ধারাবাহিকভাবে বিভাগীয় পর্যায় থেকে শুরু করে জেলা উপজেলা পর্যন্ত কর্মসূচি পালন করেছে তারা। আন্দোলনের মাঝেই আগামী জাতীয় নির্বাচনের জন্য ২৯৫টি আসনে প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত। যে কোনো পরিস্থিতিতে প্রার্থী পরিবর্তন হতে পারে এমন শর্তে মাঠে কাজ করার জন্য একে একে মনোনয়ন প্রত্যাশীদের গ্রিন সিগন্যাল দিচ্ছে দলটি। কিভাবে সংগঠন পরিচালিত হয়। জামায়াতের সিনিয়র নায়েবে আমির মোহাম্মদ মুজিবুর রহমান সময় সংবাদের মুখোমুখি হয়ে জানান, তৃণমূল থেকে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় মনোনীত করা হয়েছে সম্ভাব্য প্রার্থীদের। আমরা কতটা নির্বাচন করব বা সমঝোতা করব কি করব না, পরিবেশ পরিস্থিতি বলে দিবে। আমরা আমাদের চিন্তার দৃষ্টিকোণ থেকেই সব আসনকে আমরা দীর্ঘদিন ধরেই চাষাবাদের মধ্যে রেখেছি। আমরা নির্বাচনের প্রস্তুতিও চালাচ্ছি, আমাদের দাবির পক্ষে আওয়াজও উঠছে। তবে আগামী নির্বাচনে আসন সমঝোতার মাধ্যমে জোট গঠনে আগ্রহী জামায়াত। এক্ষেত্রে সর্বোচ্চ ছাড় দিতেও প্রস্তুত দলটি। জোট হইতে হবে নট নেসেসারি, এইটা সমঝোতাও হতে পারে, আন্ডারস্ট্যান্ডিং। মানে একটা জায়গায় একটা ইসলামী ক্যান্ডিডেট বা প্রার্থী থাকবে, সমঝোতায় আমরা যদি পৌঁছতে পারি তখন সেখানে আলাপ আলোচনা করে আমাদের এটা তাদেরকে ছাড় দেওয়ার ব্যাপারে সর্বোচ্চ ছাড় দিয়ে হলেও আমরা ইসলামী সমঝোতা নিয়েই নির্বাচন করতে চাই। নির্বাচন কমিশনের সীমানা জটিলতা ইস্যুতে 2টি আসনে প্রার্থী চূড়ান্ত করেনি জামায়াত। এছাড়া কৌশলগত কারণে 3টি আসনে এখনো নিশ্চিত করা হয়নি প্রার্থী। আমরা দেশটাকে নির্বাচনমুখী রাখতে চাই। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন পর্যবেক্ষণের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের কাছে কারিগরি সহায়তা চেয়েছে জামায়াতে ইসলামী। দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় দলটির আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে যান ইউ প্রতিনিধি দল।
ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে জামায়াতের অবস্থান বিষয়ে জানতে চান তারা। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় জামায়াত। আমির জামাত বলেছেন যে শুধু আপনারা ইলেকশন অবজারভেশন করবেন এটা আমরা চাই না, আমাদের নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ করার জন্য প্রয়োজনীয় টেকনিক্যাল সাপোর্ট আপনারা দেবেন। আমরা ফেব্রুয়ারিতে ইলেকশনে যেতে চাই, প্রোভাইডেড আমাদের যে রিফর্ম প্রপোজালগুলো জুলাই সনদের আইনি ভিত্তির মধ্য দিয়ে এই নির্বাচনটাই এর ভিত্তিতে হইতে হবে। মব ভায়োলেন্স মোকাবেলার সক্ষমতা অর্জন করতে হবে কমিশনকে। ভোট সুষ্ঠু করা সম্ভব না হলে থাকতে হবে পদত্যাগের সাহস। নির্বাচন কমিশনের সংলাপে এমন পরামর্শ দিয়েছেন সুশীল সমাজ। পিআর ইস্যু ও শাপলা প্রতীক নিয়ে ইসিকে সিদ্ধান্তে অনড় থাকারও পরামর্শ তাদের। সিএসি বলেন, বিশ্বাসযোগ্য নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। রোববার প্রথম দিনে সুশীল সমাজের ৩০ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানালেও ইসির ডাকে সাড়া দেয়নি অর্ধেকেরও বেশি। সিএসির সভাপতিত্বে ১৩ জনকে নিয়ে শুরু হওয়া সংলাপে উঠে আসে নির্বাচন নিয়ে নানা চ্যালেঞ্জের কথা। আপনারা নির্বাচন করতে যেমন দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন, নির্বাচন না করতেও দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে। যদি মনে করেন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আমি মনে করি নির্বাচন থেকে সরে আসা উচিত, আপনাদের পদত্যাগ করা উচিত বা অপারগতা প্রকাশ করা উচিত। পেশাগত জায়গাটাতে আপনাদের আমি বলবো যে একেবারে সোজা লাইন সিরাতুল মুস্তাকিম ধরে হাঁটতে হবে। সোশ্যাল মিডিয়া কি করে ফ্যাক্ট চেক করতে হয়, কোনটা ফলস ইনফরমেশন, কোনটা মিস ইনফরমেশন, সেগুলো কিন্তু খানিকটা সহায়তা দিতে পারে বলে আমার ধারণা। দলমতের ঊর্ধ্বে উঠে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ এবং সাহস দেখানোর আহ্বান জানান তারা। প্রশাসন এবং আইন শৃঙ্খলা সেটা কিন্তু ভঙ্গুর, ফ্রাজাইল নাই, সেটাকে কিভাবে রিস্টোর করে কাজ করবেন, বড় চ্যালেঞ্জ কিন্তু এটা। আমাদের যে জাতীয় প্রতীক শাপলা, একটি বিশেষ দলের চাওয়া, নানা ধরনের অপচেষ্টার সামনে এই নির্বাচন কমিশন দৃঢ় সংকল্প থেকেছে। পরে দুপুরে শিক্ষাবিদদের নিয়ে আবার সংলাপে বসে ইসি। এখানেও ইসির আমন্ত্রণে সাড়া দেননি অর্ধেক শিক্ষাবিদই। গণমাধ্যমের অবাধ বিচরণ নিশ্চিত করার তাগিদ দিয়ে শিক্ষক প্রতিনিধিরা বলেন, কমিশনের সততা এবং নিরপেক্ষতার উপর ভোটের মানদণ্ড নির্ভর করবে। অনির্বাচিত হয়ে নির্বাচিত লোকদেরকে প্রভাবিত করবে, এই জিনিসটার ব্যাপারে আপনাদের একটা থাকা উচিত। নির্বাচন যদি ভালোভাবে না করতে পারেন, কন্ট্রোভার্সিয়াল একটা ইলেকশন হয়, তাহলে ওই যে 14 সালে নির্বাচন, 18 সালে নির্বাচন, 24 সালে নির্বাচন কমিশন সম্পর্কে আমার বন্ধুরা বলতো, ছাগল দিয়ে কি লাঙ্গল চাষ করা হয়। পরে সমাপনী বক্তব্য দেন সিএসি। বলেন, আইন অনুযায়ী সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ভোট করতে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন। নির্বাচন অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার, এই ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি। সুষ্ঠু, সুন্দর, বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে পূজার ছুটি শেষ হলে অক্টোবরের নারী নেত্রী, জুলাই যোদ্ধা, গণমাধ্যম কর্মী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপ করবে ইসি। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। একটি ইসলামী দল ক্ষমতায় যাওয়ার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। মঈন খান বলেন, দেশের মানুষ পিআর পদ্ধতিতে অভ্যস্ত নয়, প্রচলিত ব্যবস্থাতেই ভোট দিতে চায়। আর মির্জা আব্বাস বলেন, সব ধর্মের মানুষ কেবল বিএনপির হাতেই নিরাপদ। রোববার রাতে বিভিন্ন স্থানে পূজা মণ্ডপ পরিদর্শন করে এসব কথা বলেন তারা। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রোববার সন্ধ্যায় রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শনে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের বলেন, জামায়াতে ইসলামী রাজনৈতিক রূপ পাল্টালেও ভালোভাবে নেয়নি মানুষ। আপনাদের কথা এবং কাজের মধ্যে মিল নেই, একেবারে কথা এবং কাজের মধ্যে মিল নেই। কখন কি বলছেন, মানে ক্ষমতায় যাওয়ার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে সেই ইসলামী দলটি। একই দিন সন্ধ্যায় পল্টনে পূজা মণ্ডপ পরিদর্শনে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেছেন, যে কোনো ধর্মবর্ণের মানুষের নিরাপত্তা কেবল বিএনপির হাতেই সুরক্ষিত। নির্যাতন, নিপীড়ন বিএনপির সময় নয়, বরং আওয়ামী লীগের সময় বেশি হয়েছে। বিএনপির হাতে এই দেশে জাতি, যে কোনো জাতি, ধর্ম, সম্প্রদায় নিরাপদ এবং এই দেশের স্বাধীনতা নিরাপদ।
নারায়ণগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, দেশের মানুষ পিআর পদ্ধতিতে অভ্যস্ত নয়, প্রচলিত ব্যবস্থাতেই ভোট দিতে চায় তারা। বাংলাদেশের মানুষ কাকে ভোট দিচ্ছে সেটা জানতে চায়। পিআর পদ্ধতিতে ভোটাররা জানবে না কাকে ভোট দিচ্ছে, তারা জানবে শুধু কোন দলকে ভোট দিচ্ছে সেটা জানবে। কাজে দলকে ভোট দিয়ে তো শুধু মানুষ সন্তুষ্ট হতে পারে না। এ সময় পার্বত্য চট্টগ্রামে নারী নিপীড়নের প্রতিবাদ জানিয়ে মঈন খান বলেন, পাহাড়ি ও বাঙালির মধ্যে কোনো বিভেদ থাকতে পারে না। এখানে কোনো মানুষে এই দেশে প্রভেদ থাকতে পারে না। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর নানা প্রতিবন্ধকতার কারণে অনেক কাজে এগিয়ে নেওয়ার সুযোগ হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। রোববার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেমিনারে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো চাইলে 1 মাসের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করা সম্ভব বলে জানান তথ্য উপদেষ্টা। আমার গতি কখন থাকবে আমি আজকেও জানি না কালকে নামতে হবে কিনা। গুঞ্জন শোনা যাচ্ছিল মিডিয়া পাড়া এখানে ওখানে যে ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন, এবং আমি আপনাদেরকে বলি ছাত্র উপদেষ্টা নেমে যাবেন, ছাত্র উপদেষ্টাদের দপ্তর কাজ করা বন্ধ করে দিয়েছে গত 1 মাস। মানে কাজ স্লো হয়ে গেছে কারণ রাজনৈতিক দলগুলোর সাথে আমলারা যুক্ত, আমলারা বসে আছে কখন পরবর্তী সরকার আসবে। আগামী বছরের জন্য 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সুলভে 16,500 টাকা কমিয়ে 5,58,000 এবং সাধারণে 11,000 কমিয়ে 4,67,000 টাকা ঠিক করা হয়েছে। আর প্রথম চালু হওয়া বিশেষ প্যাকেজে খরচ পড়বে 6,90,000। নিবন্ধন চলবে 12 অক্টোবর পর্যন্ত। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছর পবিত্র হজ হতে পারে 26 মে। বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পাবেন 1,27,000 জনের মতো। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে হজ প্যাকেজ ঘোষণা করে ধর্ম মন্ত্রণালয়। উপদেষ্টা জানান 3টি প্যাকেজ চূড়ান্ত করা হয়েছে। প্রথমবার চালু হওয়া প্যাকেজ বিশেষে খরচ পড়বে 6,90,000 টাকা, প্যাকেজ সুলভে 16,500 কমিয়ে 5,58,000 টাকা এবং প্যাকেজ সাধারণে 11,000 কমিয়ে 4,67,000 টাকা নির্ধারণ করা হয়। এবছর সরকারের মাধ্যমে আমরা 3টা প্যাকেজ ঘোষণা করছি। প্যাকেজ নাম্বার 1 বিশেষ, হজ প্যাকেজ 2, হজ প্যাকেজ 3, মোট 3টা প্যাকেজ আমরা নির্ধারণ করেছি। হজ প্যাকেজ 1 বিশেষ প্যাকেজ। এই প্যাকেজে হজ যাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে সর্বোচ্চ 700 মিটারের মধ্যে হোটেলে থাকবেন। D+ ক্যাটাগরির সার্ভিস সহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 6,90,597 টাকা। বেসরকারিভাবে হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে 5,09,000 টাকা। এই মূল্যের সঙ্গে কম বেশি করে আরো 2টি প্যাকেজ অফার করতে পারবে এজেন্সিগুলো। বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ শিরোনামে একটা প্যাকেজ আমরা নির্ধারণ করেছি। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,09,185 টাকা। সরকার কর্তৃক অনুমোদিত এই প্যাকেজটি গ্রহণ করে এজেন্সি সমূহ অতিরিক্ত 2টি প্যাকেজ ঘোষণা করতে পারবে, এবং ওনারা যদি 5 স্টার হোটেল রাখতে চান বা ভালো আছে আমাদের কোনো আপত্তি নেই। তারা হাজিদেরকে যদি ক্লক টাওয়ারে রাখতে চান এই প্যাকেজ তারা ঘোষণা করতে পারবে। আগামী বছর 70 বছরের ঊর্ধ্বে কেউ হজে যেতে চাইলে সঙ্গে নিতে হবে 50 বছরের নিচে কাউকে। আগামী 8 ফেব্রুয়ারি থেকে হজের জন্য ভিসা দেয়া শুরু হবে। ফ্লাইট শুরু হবে 18 এপ্রিল। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মহাষষ্ঠী দিয়ে শুরু হলো 5 দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব। সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের বেলতলায় চণ্ডীপাঠ, কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা। শেষ হয় দেবীর আমন্ত্রণ, অধিবাস ও আরতি দিয়ে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, পূজার নিরাপত্তা নিশ্চিতে সারা দেশে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর 70,000 সদস্য। ঢাকে পড়েছে কাঠি, বেজে উঠেছে শঙ্খ, ঘণ্টার কাসরের ধ্বনির সঙ্গে উলুধ্বনিতে মুখরিত চারপাশ। রোববার সকালে বেলতলায় ঘট স্থাপন করে ষোড়শ উপাচারে ষষ্ঠাদি কল্পারম্ভে শুরু হয় ষষ্ঠী পূজা। চণ্ডীপাঠের সঙ্গে দেবীর আরাধনার মাধ্যমে দেয়া হয় ষষ্ঠীর পুষ্পাঞ্জলি। আর এর মধ্য দিয়েই শুরু হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। মার কাছে প্রার্থনা করব, মা জানি সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। সবাইকে শারদীয় শুভেচ্ছা।
তবে সন্ধ্যায় দশভুজার আমন্ত্রণ ও অধিবাস দিয়ে শুরু হয় মহাষষ্ঠীর মূল আনুষ্ঠানিকতা। ধূপ আগরবাতির গন্ধে মোহিত হয় মণ্ডপের আঙিনা। ঢাকের বাজনা, শঙ্খ ও উলুধ্বনির সঙ্গে আরতির মিশেলে এক উৎসবের আমেজ। সকলের মঙ্গল কামনা করি, যেন সবারই ভালো হয়। হিন্দুরাই যে এটা পালন করবে এমন না, আমরাও করতে এসেছি, আমরাও দেখতে এসেছি যে কেমন লাগছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সারা দেশে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর 70,000 সদস্য। সারা দেশে পুলিশের সংখ্যা 70,000 মতো। পূজা মণ্ডলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বিজিবির 430টি প্লাটুন। নারায়ণগঞ্জে আমি পূজা মণ্ডপ পরিদর্শন করেছি, আমি মুন্সিগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করে আসছি, আমি ঢাকা শহরে মেট্রোপলিটন এলাকা পরিদর্শন করেছি, কোথাও কারো ভিতরে কোনো ধরনের শঙ্কা নেই। পূজা নিয়ে কোনো নিরাপত্তার শঙ্কা নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কি ধরনের তথ্য আছে ওইটা তো আপনার ওই মিডিয়ায় দেন। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরেও হচ্ছে না অমর 21শে বইমেলা। এবার স্থগিত করেছে বাংলা একাডেমি। রোববার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী অমর 21শে বইমেলা জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ও সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে বইমেলা 2026-এর তারিখ স্থগিতের কথা জানায় বাংলা একাডেমি। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে 3 দিনব্যাপী বিতর্ক উৎসব শেষ হয়েছে। রোববার কলেজ ক্যাম্পাসে 13তম অর্ডিয়া ডিআরএমসি ন্যাশনালস শিরোনামের এই বিতর্ক অনুষ্ঠান শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব রেহানা পারভিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মোহাম্মদ জাবের হোসেন। বিতর্ক উৎসবে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় 500 শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ডাকসু নির্বাচনে সুরক্ষার প্রশ্নে ন্যূনতম বিচ্যুতি ঘটেনি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ। রোববার সকালে ডাকসু নির্বাচন ঘিরে উত্থাপিত বিভিন্ন অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। ব্রিফিংয়ে উপাচার্য জানান, ব্যালট পেপার ছাপানোর স্থান ও বাড়তি ব্যালটের সংখ্যা নির্বাচনে কোনো প্রভাব রাখেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসুর ব্যালট রাজধানীর নীলক্ষেতে অরক্ষিত অবস্থায় ছাপানো হয়েছে এমন অভিযোগে নানামুখী সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ব্যালট ছাপানোর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো নজরদারি না থাকার অভিযোগ করে নির্বাচনে অংশ নেয়া ছাত্রদল প্যানেলের সদস্যরা। এসব অভিযোগ নিয়ে রোববার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান। নির্বাচনে আসা সকল অভিযোগ আমলে নিয়ে তার সমাধান করা হয়েছে বলে জানান তিনি। কতিপয় মানবিক ত্রুটি, প্রসিডিউরাল সামান্য বিচ্যুতি ছাড়া বড় দাগে তারা নিশ্চিত করেছেন যে নির্বাচন অংশগ্রহণমূলক এবং অবাধ হয়েছে। সব নিয়ম মেনে অভিজ্ঞ প্রতিষ্ঠানকে ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব দেয়া হলেও নীলক্ষেতে ব্যালট ছাপানোর বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়নি বলে জানান তিনি। তবে একাধিক সুরক্ষা ব্যবস্থা থাকায় অনিয়মের সুযোগ ছিল না বলেও দাবি তার। নীলক্ষেতে ব্যালট ছাপানোর তথ্যটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উক্ত সহযোগী ভেন্ডর অবহিত করেননি। ভেন্ডর আরও আমাদেরকে জানায় যে নীলক্ষেতে কাটিং শেষে প্রি স্ক্যান ও পরবর্তী কার্যক্রমের জন্য তারা তাদের মূল অফিসে এনে প্রি স্ক্যান সম্পন্ন করে নির্দিষ্ট পরিমাণে প্যাকেট ভরে সিলগালা করে বিশ্ববিদ্যালয়কে সরবরাহ করে। কোনো প্রার্থী যদি কোনো ঘটনার সিসিটিভি ফুটেজ ও ভোটারের স্বাক্ষর দেখতে চান তবে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন করার সুযোগ রয়েছে বলে জানান উপাচার্য। কোনো প্রার্থী যদি নির্দিষ্ট ও যৌক্তিক কারণে নির্দিষ্ট কারো স্বাক্ষর পর্যবেক্ষণ করতে চান, সেক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া আবেদন করলে কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত বিশেষজ্ঞ বা মনোনীত ব্যক্তিবর্গের উপস্থিতিতে তা দেখানো যেতে পারে। এদিকে ব্যালট পেপারের সুরক্ষা ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনের সদিচ্ছার অভাব ছিল না বলেও মন্তব্য করেন উপাচার্য। সেক্ষেত্রে যথাযথ সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। মার্জারের আলোচনায় থাকা শরিয়া ভিত্তিক 5 ব্যাংকে প্রশাসকের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এক্সিম, ফার্স্ট সিকিউরিটি ও সোশ্যাল ইসলামী ব্যাংকের দায়িত্ব পাচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের 3 নির্বাহী পরিচালক, আর ইউনিয়ন ও গ্লোবাল ব্যাংকের দায়িত্ব পাচ্ছেন 2 পরিচালক। আগামী মাসের শুরুতেই প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে।
মার্জারের ঘোষণায় কয়েক মাস ধরে গতিহীন শরিয়া ভিত্তিক ৫ ব্যাংক। আমানতকারীদের স্বার্থ রক্ষায় ব্যাংকগুলোর গতি ফেরাতে গত ১৬ সেপ্টেম্বর প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। সপ্তাহ গড়াতেই প্রশাসক হিসেবে চূড়ান্ত হয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের ৫ কর্মকর্তা। এর মধ্যে ৩ নির্বাহী পরিচালক শওকতুল আলম, বদিউল আলম দিদার ও সালাহুদ্দিন পাচ্ছেন এক্সিম, সোশ্যাল ইসলামী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দায়িত্ব। আর ২ পরিচালক আবুল হাশেম ও মকসুদুল আলম পাচ্ছেন ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব। কোনো গ্রুপ থেকে বা কোনো কর্নার থেকে যাতে কোনো প্রকার এর বিরুদ্ধে মামলা দায়ের না হয়, এই বিষয়টিকে চ্যালেঞ্জ করে। এই জন্য আমরা আইনি বিষয়গুলো ভালোভাবে খতিয়ে দেখে মতামত গ্রহণ করছি, যাতে আমরা শুরুতেই কোনো হোঁচট খেতে না হয়। প্রশাসক নিয়োগে আইনি জটিলতা এড়াতে আগামী মাসের শুরুতেই প্রজ্ঞাপন জারি করবে বাংলাদেশ ব্যাংক। যে চেকের বিপরীতে টাকা দেওয়া বা লোন আদায়ের যে প্রসেস, রিশিডিউল করা, এইসব কার্যক্রম তো চলতে থাকে। বর্তমান ম্যানেজমেন্ট এমডি নেতৃত্বে যে আছে তারাও সাথে কাজ করবে। যখন প্রশাসকই মূল দায়িত্বে চলে আসবে তখন আর এমডি তার দায়িত্বে কন্টিনিউ করবে না। এরই মধ্যে ব্যাংক মার্জারে প্রয়োজনীয় ৩৫,০০০ কোটি টাকা মূলধনের ২০,২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থীর ফল নিরীক্ষণের জালিয়াতের প্রমাণ পেল দুদক। অভিযান চালিয়ে ২০২৫ সালের পরীক্ষায় ২৯ পরীক্ষার্থীর ৩৪টি উত্তরপত্রের বিপরীতে জালিয়াতের প্রমাণ পাওয়ার কথা জানান কর্মকর্তারা। প্রোগ্রামার দফতর থেকে অনিয়ম হয়েছে বলে জানায় দুদক। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। ২০২৫ সালের এসএসসির ফল পুনর্নিরীক্ষণে অনিয়মের অভিযোগ পেয়ে রোববার সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে যায় দুদকের দল। এতে পাওয়া গেছে অভিযোগের প্রমাণ। উত্তরপত্রে বাড়তি নম্বর না পেলেও ১৯ শিক্ষার্থীর ৩৪টি উত্তরপত্রের বিপরীতে বাড়তি নম্বর পাওয়া গেছে ফলাফল শিটে। ফল জালিয়াতির ঘটনায় একটি মামলা বিচারাধীন থাকার মধ্যেই ১ বছরের ব্যবধানে আবারও ঘটল জালিয়াতির ঘটনা। যে কম্পিউটার সেন্টারে আগের জালিয়াতির ঘটনা ঘটেছে, এবারের ঘটনাও সেই একই জায়গায়। দায়িত্বে থাকা প্রোগ্রামার কম্পিউটার অপারেটরকে জিজ্ঞাসাবাদ করলে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন ২ কর্মকর্তা। খাতাগুলো চেক করতে যখন হবে তখন আমাকে কন্ট্রোলার মহোদয় নির্দেশ দেয় আমি কিভাবে খাতা চেক করব, তাহলে আমাকে তালিকাটা দেন। কন্ট্রোলার মহোদয়ের নির্দেশে আমাকে তখন ওই তালিকাটা তৈরি করি আমাকে দিতে হয়েছে, ওরা ওখান থেকে প্রিন্ট দিয়েছে। ওনারা ওই প্রিন্ট দিতে বলছে, আমি প্রিন্ট দিছি এতটুকু। এখন ওখানে ভিতরে প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারের দফতর থেকেই অনিয়ম হয়েছে বলে জানায় দুদক। ৩৪টা উত্তরপত্রে জালিয়াতির অভিযোগ রয়েছে, এ ধরনের আমাদের কাছে অভিযোগ ছিল। আমরা এসে আমরা যে সংশ্লিষ্ট যে খাতাগুলো যেগুলোতে জালিয়াতির অভিযোগ রয়েছে ওই খাতাগুলো আমরা দেখেছি। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তার অভিযোগ সংশ্লিষ্টদের সাথে আমরা কথা বলেছি। এখানে অনিয়মের প্রমাণ পেয়েছি। আমরা তৎপ্রেক্ষিতে আমাদের কমিশন বরাবর আমাদের যেটা করণীয় আমরা রিপোর্ট বিষয়টি ১ মাস আগে বোর্ড চেয়ারম্যানের নজরে আনার পরও জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ মিলেছে। চেয়ারম্যান মহোদয় কম্পিউটার টাচ করে না, কন্ট্রোলার টাচ করে না, সচিব টাচ করে না, ডেপুটি কেউ টাচ করে না। পরীক্ষা শাখার লোকজনই কাজ করে, ওনারাই বলতে পারবে। এর আগে ২০২৩ সালের এইচএসসিতে ছেলের ফল জালিয়াতির অভিযোগে সাময়িক বরখাস্ত হন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব নারায়ণ চন্দ্রনাথ। ওই ঘটনায় শিক্ষা বোর্ড থেকে করা একটি মামলা এখনও বিচারাধীন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে প্রবাসীদের এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য সফররত বিএনপির সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। রোববার লন্ডনের একটি রেস্টুরেন্টে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। বলেন, নির্বাচনে ঘরে ঘরে গিয়ে মানুষকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। সভায় আরও বক্তব্য রাখেন আইওন টিভির ভাইস চেয়ারম্যান সুজন বড়ুয়া, সিলিসিটর মোহাম্মদ ইকবাল বাহার, কলামিস্ট মোহাম্মদ নজরুল হাবিবি সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা। জমে উঠতে শুরু করেছে কলকাতার দুর্গাপূজা। মহাষষ্ঠীর সকাল থেকে লম্বা লাইন দিয়ে মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন করেন সব বয়সী মানুষ। উত্তর থেকে দক্ষিণ কলকাতা মণ্ডপগুলোতে যেন শুধু ধর্মীয় রীতি মেনেই পূজায় হচ্ছে না, বরং সামাজিক রাষ্ট্রীয় বার্তাও দেওয়া হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস।
কলকাতার পূজা মণ্ডপগুলো শিল্পশৈলী বিষয় ভাবনা বরাবরই আলোচনা তৈরি করে। আলো, শব্দ থেকে প্রতিমা সবখানেই যেন বিশেষ একটা বার্তা দেয়া হয়, আর সেই বার্তা কখনো সমাজের, কখনো ধর্মের, আবার কখনো মানব সভ্যতার। এমন নানা থিম ভাবনা দেখতে মণ্ডপের বাইরে প্রায় 1 কিলোমিটার দূর থেকে লম্বা লাইন দিয়ে এগিয়ে যান দর্শনার্থীরাও। এবারে টালা প্রত্যয় ক্লাবের পূজা শতবর্ষে পা দিয়েছে, আর সেখানেই ছুটছেন লাখো মানুষ। শহরের উত্তরের আরেক পূজাও টানছে দর্শনার্থীদের। এই বছর 100 বছর একটা নতুন পালক যোগ হলো আমাদের মধ্যে, কিন্তু বাড়তি যে একটা কিছু নেওয়া হয়েছে তা কিন্তু নয়। দর্শনার্থীদের জন্যই সবকিছু করা, তো ওনারা ওদের ইয়েতেই আমাদের জয়। প্রত্যেকটা ঘরে ঘরে যেরকম 12 মাসে ছোট ছোট উৎসব হয়, সেই উৎসবটাকে নিয়ে আমরা একটা পার্বণ সৃষ্টি করেছি। দুর্গাপূজা মানে নস্টালজিক স্মৃতি উড়ানো শরৎকাল। পূজা মণ্ডপে কেউ আসছেন পরিবার ছেড়ে বন্ধুদের হাত ধরে, আবার কেউ বা বৃদ্ধা মাকে নিয়ে। মায়ের সঙ্গে তো ঠাকুর আগে দেখতে যেতাম, কিন্তু সেই সিমলা ব্যায়াম সমিতি, বিবেকানন্দ ওইগুলো দেখতে অনেক প্ল্যান থাকলেও চেষ্টা করি কলকাতাতেই থাকার। কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর শহরে বৃষ্টির পূর্বাভাস দিলেও পূজার প্রথম দিন কিন্তু কেটেছে নির্বিঘ্নেই। কলকাতার দুর্গাপুজোগুলো শুধুমাত্র ধর্মীয়ভাবে শুধু দুর্গাপুজোয় নয়, বরং প্রত্যেকটি পুজো মণ্ডপ একটি সামাজিক আন্তর্জাতিক বার্তাও বহন করে। আর এভাবেই আগামী কয়েকদিন শারদীয় এই দুর্গা উৎসব হয়ে উঠবে সার্বজনীন। উত্তর কলকাতার টালা প্রত্যয় পার্কের সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। বেকারত্বের অসুখে জর্জরিত বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। উত্তর ইউরোপের অন্যতম সমৃদ্ধ এই দেশটিতে 20 বছরের মধ্যে বেকারত্বের হার পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে। ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ বেকারত্ব এখানে। অর্থনৈতিক মন্দা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে সংকটে পড়েছে দেশটির কর্মসংস্থান ও প্রবৃদ্ধিতে। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। সামাজিক নিরাপত্তা ও সুবিধা এবং তুলনামূলক সহজ অভিবাসন নীতির কারণে অনেকেই পাড়ি জমান উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ডে। এছাড়া টানা 8 বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশের তকমা তো আছেই, তবে এবার সবকিছু আড়ালে গেছে। দিনে দিনে বেকারত্ব বেড়েই চলেছে ফিনল্যান্ডে। সাম্প্রতিক সময়ে যারা ফিনল্যান্ডে এসেছেন সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন তারা। স্ট্যাটিস্টিক্স ফিনল্যান্ডের সবশেষ তথ্য চমকে দেবে যে কাউকেই। 56.5 লাখ মানুষের দেশটিতে বর্তমানে 2,67,000 মানুষ বেকার। 1 বছরে বেকার বেড়েছে প্রায় 23,000। বেকারত্বের হার দাঁড়িয়েছে 10%, যা গত 20 বছরে সর্বোচ্চ। আগস্টে রেকর্ড করা মাসিক হার ছিল 9.3%, তবে দীর্ঘমেয়াদী প্রবণতা অনুযায়ী হার 10%। 20 থেকে 64 বছর বয়সীদের মধ্যে কর্মসংস্থানের হার কমে দাঁড়ায় 76.2%। অর্থনৈতিক মন্দার প্রভাবে ইউরোজোনে ফিনল্যান্ডের চেয়ে খারাপ অবস্থা কেবল স্পেনে, যেখানে দ্বিতীয় প্রান্তিকে বেকারত্বের হার 10.29%। আমরা যারা হাইলি প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমি মনে করি যে এদিকে আসলে খুবই বাজে পরিস্থিতি আর কি। ইউক্রেন ওয়ার শুরু হলো, তো এরপর থেকে ফিনল্যান্ডের জব সিচুয়েশন আসলে ক্রমেই ডিগ্রেডিং সিচুয়েশনে। ফিনল্যান্ডের অর্থনীতি একের পর এক ধাক্কা সামলাচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেয়ায় রাশিয়ার সঙ্গে বাণিজ্য বন্ধ হয়ে যায় ফিনল্যান্ডের। এছাড়া জ্বালানি সংকট এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় রপ্তানিমুখী কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি থমকে গেছে। 2023 সালে দেশটির অর্থনীতি সংকুচিত হয়েছিল 0.9%। 2024 সালে অল্প বাড়লেও চলতি বছরে প্রবৃদ্ধি হবে কেবল 1%। অর্থ মন্ত্রণালয়ের হিসেবে এবছর বাজেট ঘাটতি জিডিপির 4.3% পৌঁছাবে, যা ইইউর সর্বোচ্চ সীমা 3%-এর চেয়েও অনেক বেশি। একই সঙ্গে বেড়ে দাঁড়াবে ঋণের হার। এরই মধ্যে দেশটির 3 দলীয় ডানপন্থী জোট সরকার মিতব্যয়ী নীতির পদক্ষেপ নিয়েছে, যেখানে সরকারি খরচ কমানো এবং ব্যয় সংকোচনকে প্রাধান্য দেওয়া হয়েছে। কমানো হবে সোশ্যাল বেনিফিটও। 20 বছরের বেকারত্বের যে রেকর্ড স্পর্শ করেছে ফিনল্যান্ড, তা কবে নাগাদ স্বাভাবিক হবে সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এটি দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে এখানকার রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক জীবনে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড।
250 শিক্ষার্থী সহ প্রায় 1000 অতিথির উপস্থিতিতে জমকালো আয়োজনে লন্ডনে অনুষ্ঠিত হলো টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস 2025। শিক্ষার্থীদের অধিকাংশ বাংলাদেশি বংশোদ্ভূত। তাদের সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষক ও পরিবারের সদস্যরা। শিক্ষার্থীদের সাফল্য, সৃজনশীলতা আর সামাজিক অবদানকে সম্মান জানাতে আয়োজনটি রূপ নেয় উৎসবে। শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। স্থানীয় সময় শনিবার লন্ডনের টাওয়ার হ্যামলেটসে অনুষ্ঠিত হয় বার্ষিক এডুকেশন অ্যাওয়ার্ড। অংশ নেন বিভিন্ন স্কুলের 250 শিক্ষার্থী ও তাদের পরিবার। মনোনীত শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। বলেন, পুরস্কারপ্রাপ্ত প্রতিটি শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার এবং তথা সমগ্র টাওয়ার হ্যামলেটসের জন্য সম্মান বয়ে এনেছেন। আমরা চাই তারা টপ ইউনিভার্সিটি যাইতা, আমরা চাই তারা অক্সফোর্ড কেমব্রিজ যাইতা, আমরা চাই ফর দেম টু ডু ওয়েল ইন লাইফ, আমরা চাই আবার তারা টার্মস অফ ফিরে আইতা টু কন্ট্রিবিউট ব্যাক টু দ্য কমিউনিটি অ্যান্ড টু বি মেন্টর্স অ্যান্ড রোল মডেলস টু দ্য ইয়াং জেনারেশন। তারার এডুকেশনের ক্ষেত্রে কোনো ধরনের ব্যারিয়ার থাকতো না। আমরা সবসময় চাইমু তারা বালা কর্তা, এই দেশে নেতৃত্ব দিতা, এই দেশের লিডার হইতা, ডক্টর হইতা, ইঞ্জিনিয়ার হইতা, বিভিন্ন বালা বালা পদে তারা যাইতা। পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা বলছেন, এই স্বীকৃতি তাদের ভবিষ্যৎ যাত্রায় আরো অনুপ্রেরণা যোগাবে। পরিবার ও শিক্ষকদের অব্যাহত সমর্থনে তারা স্বপ্ন দেখছেন বড় সাফল্যের। শিক্ষার্থীদের এই অর্জনে অভিভাবক ও শিক্ষকরা প্রকাশ করছেন আনন্দ আর উচ্ছ্বাস। বাংলাদেশি শিক্ষার্থীদের সম্মাননা, পরিবার ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, সব মিলিয়ে টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস হয়ে উঠেছিল সাফল্য উদযাপনের এক অনন্য মঞ্চ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। কুয়েতের জাতীয় পাখি বাজ। কুয়েতিদের কাছে এটি শুধু অতীতের স্মৃতি নয়, বরং আজও তাদের পরিচয় আর গর্বের প্রতীক। পৃথিবীতে একমাত্র এই পাখির জন্যই সীমান্ত পাড়ি দিতে লাগে পাসপোর্ট। প্রতি বছর বিশেষ মেলায় প্রদর্শিত হয় এই পাখি। সেখানে প্রবাসী বাংলাদেশিরাও ভিড় জমান। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। মরুভূমি থেকে আধুনিক শহর, প্রজন্মের পর প্রজন্ম ধরে আরবদের জীবনে বাজ পাখির রয়েছে বিশেষ স্থান। একসময় শিকার আর খাদ্যের যোগানে অপরিহার্য সঙ্গী হলেও আজ এটি কুয়েতের সাহস, ধৈর্য আর স্বাধীনতার প্রতীক। দেশটির জাতীয় প্রতীকেও রয়েছে ডানামেলা বাজ পাখির ছবি। তেল আবিষ্কারের আগে খাবার জগতে শিকার করাই ছিল কুইতিদের প্রধান ভরসা। বাজ পাখি দিয়ে তারা ধরত হোবারা, বাস্টার্ড আর খরগোশ। তবে শুধু শিকারই নয়, বাজ পাখি ছিল তাদের পরিবারের অংশও। এখনও ঐতিহ্য ধরে রাখতে কুয়েতে রয়েছে বাজ পাখির বিশেষ হাসপাতাল ও বাজার। এখানে চিকিৎসা ও প্রশিক্ষণ সবই হয় আধুনিকভাবে। প্রতি বছর কুয়েতে আয়োজিত হয় আন্তর্জাতিক ফ্যালকন প্রদর্শনী। কাতার, সৌদি আরব, বাহরাইন, ওমান, সংযুক্ত আরব আমিরাত সহ ইউরোপের কয়েকটি দেশ অংশ নেয় এতে। পাখিপ্রেমীরা কেনেন বাজ পাখি ও নানান শিকার সামগ্রী। বড় ধরনের ছাড়ও মেলে এই সময়। বাজ পাখির প্রদর্শনীটি আমরা প্রতি বছর করে থাকি। এটা আল আয়াস ইন্টারন্যাশনাল গ্রুপের পক্ষ থেকে তৃতীয় প্রদর্শনী। এখানে শিকার সরঞ্জামের বিভিন্ন কোম্পানি অংশগ্রহণ করেছে এবং অনেক ছাড় দিয়েছে। মেলায় অধিকাংশ কুয়েতি। এছাড়াও আমাদের পার্শ্ববর্তী দেশ সৌদি আমিরাত, কাতার, ওমান থেকে মধ্যপ্রাচ্যের ভাইয়েরা এসেছেন। মেলায় শুধু কুয়েতিরা নয়, প্রবাসী বাংলাদেশিরাও ভিড় জমান। কেউ কেউ বলছেন এটি তাদের জন্য ভিন্ন ধর্মী অভিজ্ঞতা। পাখিগুলা কুয়েতের জাতীয় পাখি, এগুলা অনেক মূল্যবান এবং আমরা দেখতে আসছি শীতের সময় আসলে এই পাখি শিকার করতে যায়। এই জন্য এই পাখিদের মেলা বসছে এখানে। বাংলাদেশে প্রায় 8-10 লক্ষ টাকা একটা পাখির দাম। কুয়েতিদের সাথে আমরাও আসছি একটু দেখার জন্য, ঘুরে দেখতে আসলাম। কুয়েত প্রতি বছর কোটি কোটি ডলার খরচ করে বাজ পাখি কেনে। পৃথিবীতে একমাত্র এই পাখির জন্যই সীমান্ত পাড়ি দিতে লাগে পাসপোর্ট। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক আতশবাজি উৎসব। এবারে দক্ষিণ কোরিয়া সহ ইতালি এবং কানাডাও এই আতশবাজি উৎসবে অংশ নেয়। উৎসবটি দেখতে সিউল হান নদীর তীরে জড়ো হন 10 লাখেরও বেশি মানুষ। এদিকে উৎসবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দেয়া এক যুবককে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। লাইট অফ টুগেদার বা একসঙ্গে আলোকিত হওয়ার প্রতিপাদ্য বিষয় নিয়ে প্রতি বছরের মতো এবারও দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের আকাশে নানা রঙের আতশবাজির ঝলকানি।
শনিবার দক্ষিণ কোরিয়া, ইতালি ও কানাডা এই 3 দেশের সমন্বয়ে সিউলে হয়ে গেল আন্তর্জাতিক আতশবাজি উৎসব। আকাশে রং বেরঙের আতশবাজির শব্দের সঙ্গে প্রতিধ্বনিত হয় দর্শকের ভাত ভাঙা উচ্ছ্বাস। ইতালির ফিয়াট লাক্স ও কানাডার সুপার হিরোজ একসঙ্গে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর কোরীয় দল দেশব্যাপী জনপ্রিয় অ্যানিমেশন কে-পপ ডেমন হান্টার্সের একটি মিউজিক ভিডিও কয়েকশো আতশবাজির সমন্বয়ে প্রদর্শন করা হয়। সিউলের হান নদীর তীরে উৎসবটি উপভোগ করতে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে 10 লাখেরও বেশি মানুষ জড়ো হন। শুধু পছন্দের জায়গা থেকে আতশবাজির বর্ণিলাল উপভোগ করার জন্যই অনেকেই উৎসব শুরুর বেশ কয়েক ঘন্টা আগেই চলে আসেন। দর্শকের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় 4000-এরও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিউলের আতশবাজি উৎসবের শুরুর আগে সন্ত্রাসী হামলার হুমকি দেয় 30 বছর বয়সী এক যুবক। রোববার সিউল মেট্রোপলিটন এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দক্ষিণপন্থা উত্থানের চেষ্টা দেখছে বিএনপি, আওয়ামী লীগ জাতীয় পার্টির শূন্যতার সুযোগ পাচ্ছে জামায়াত। লাইমলাইটে এলেও ভোটে জেতার সম্ভাবনা দেখছেন না মির্জা ফখরুল। মব ভায়োলেন্স মোকাবেলায় সক্ষম হতে হবে ইসিকে, সুষ্ঠু ভোট সম্ভব না হলে থাকতে হবে পদত্যাগের সাহস। সংলাপে সুশীল সমাজ, বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি সিইসির। এ ছিল প্রবাসী সময়ের সঙ্গে থাকুন সময়।